৩ মাস হয়ে গেছে আমার বিয়ের। এখনো পর্যন্ত আমার স্বামী আমাকে স্পর্শ করেনি। বাসর রাতে একটা কথাও বলেনি। একই বিছানায় শুয়েছিলাম আমরা। বিছানার একপাশে সে আর একপাশে আমি, যেটা আজও চলমান। প্রতিটা রাতেই মন চায় নিজের লজ্জা শরম ভুলে তাকে জড়িয়ে ধরি, কিন্তু পারি না। সাহস হয়ে ওঠে না। নির্লজ্জ হওয়ার ইচ্ছা জাগলেও সাহসটা কই যেন হারিয়ে যায়। সকাল হয়েছে সেই কখন। সোহান এখনো ঘুমাচ্ছে। হয়তো আজও অফিসে দেরি করে যাবে। আমি প্রতিদিনের মতো আজও 1 কাপ চা বানিয়ে এনে চায়ের কাপ ও বাটির দ্বারা শব্দ তৈরি করে সোহানকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছি। সোহান ঘুম থেকে জেগে বিরক্তিকর চোখে আমার দিকে তাকালো। এটা প্রত্যহ করে। এরপর আমার হাত থেকে ধীরভাবেই চায়ের কাপটা তার হাতে নিল। চা খেয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। প্রতিদিনের মতন আজও সে গায়ের কাপড়গুলো ভিজিয়ে ফেলে রাখবে, আর আমাকে সেগুলো পরিষ্কার করে ছাদে শুকাতে দিতে হবে। এরপর রুমে এসে দেখব সে বেডের ওপর ভেজা টাওয়ালটা ফেলে রাখছে। সেটাও ছাদে নিয়ে গিয়ে শুকাতে দিতে হবে। এত কিছু করি, এরপরও সে কখনো মিষ্টি করে একটা কথাও বলেনি। এরপরও আমি তাকে ভালোবাসি। কিভাবে যে তার প্রেমে পড়ে গেলাম নিজেও জানি না। স্বভাবত স্বামীর এমন আচরণে সব মেয়েরাই বিরক্ত হবে, তার সাথে সংসার না করার চিন্তা ভাবনা করবে। কিন্তু আমি এর সম্পূর্ণ উল্টো। আমি সোহানকে ভালোবেসে ফেলেছি। সে আমাকে এড়িয়ে চলে। এই কষ্টটাও আমার মনে ভালো লাগা তৈরি করে দেয় আজকাল। তার হাতের পরশটুকু আজও পায়নি। এই দুঃখটাও আমার হৃদয়ে ভালো লাগা তৈরি করে দেয়। সেদিন সন্ধ্যার দিকে ঝুম বেগে বৃষ্টি হচ্ছিল। সোহান বৃষ্টি খুব ভালোবাসে। সে তার 13 বছরের বোনটাকে সঙ্গে নিয়ে গিয়ে ছাদে গেল ভিজতে। কেন যেন আমার মনটাও চাইলো বৃষ্টিতে ভেজার জন্য, কিন্তু সোহান কিছু বলতে পারে ভেবে ভয়ে ভেজার সাহস হলো না। তবে ছাতা নিয়ে ছাদে গেলাম। দেখি তারা ভাই বোন বৃষ্টিতে ভিজছে। আমার ননদ গান গাইছিল, আর সেই গানের তালে নাচছিল সোহান। চিলেকোঠার পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তার নাচ দেখছিলাম। মনটা হঠাৎ করে বলে উঠল, সাহস করে তার পাশে গিয়ে দাঁড়াও, হয়তো তার সঙ্গে ভেজার আশাটা পূর্ণ হতে পারে। ছাতাটা রেখে ভিজতে ভিজতে সোহানের পাশে গিয়ে দাঁড়ালাম। সে আমাকে দেখেই চুপ হয়ে গেল। এরপর আর দৃষ্টিতে তাকিয়ে আমার ননদকে বলল, চল, আর ভিজবো না। চলে গেল তারা। এমন আচরণে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। বুঝি না কেন সে আমাকে এড়িয়ে চলে। কি দোষ আমার? আজ সন্ধ্যার পর সোহান সঙ্গে করে তার বন্ধুকে নিয়ে এলো। রান্না বান্না শেষ করে খাবার টেবিলে খাবার রেডি করার পর সোহানকে খেতে আসতে বললাম। খাবার টেবিলে তারা 2 বন্ধু বসে খাচ্ছিল। হঠাৎ সোহানের বন্ধু বলে উঠল, বন্ধু, সে কি তোর বউ হয়? সোহান আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে তার বন্ধুকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, না, বউ তার বাপের বাড়ি গেছে। সে কাজের মেয়ে। রান্নাটা ভালোই পারে। বল, রান্নাটা ভালো হয়নি? কথাটা শোনা মাত্র বুকটা কেঁপে উঠল ভোঁতা এক কষ্টে। এত কষ্টদায়ক কথা শুনতে হবে কখনোই ভাবিনি। চোখের পানি ধরে রাখা সম্ভব হলো না। চোখ থেকে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ল। বাধ্য হয়ে রুম থেকে বের হয়ে ওয়াশরুমে গিয়ে গলা ছেড়ে কান্না করতে লাগলাম। কান্না থামাতে মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে ডাইনিং টেবিলে পৌঁছাতে শুনতে হলো সোহানের বকাঝকা। সোহান ক্ষিপ্তস্বরে বলছিল, কাজ ঠিকভাবে করতে না পারলে বসায় চলে যাও। তোমার মতন কাজের মেয়ে আমাদের লাগবে না। রোহানের প্লেটে খাবার দাও। খাবার শেষ হলে সোহান তার বন্ধুকে বিদায় জানালো। এরপর সোহান রুমের দরজা বন্ধ করে দিয়ে খ্যাপাস্বরে বলল, ওয়াশরুমে চলে গিয়েছিলি কেন বল? আমি কাঁপতে কাঁপতে বললাম, মুখ ধুতে গিয়েছিলাম। কেন? চোখ জ্বলছিল। তোরে শেষবারের মতন সতর্ক করছি, যদি কাজের মেয়ের মতন হয়ে বাসায় থাকতে পারিস তো থাক, নইলে চলে যাবি। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, আজ থেকে খাটের নিচে ঘুমাবি। তোকে নিয়ে এক খাটে ঘুমানো সম্ভব নয়। এটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? থাপ্পড় চিনিস? আচ্ছা ঠিক আছে, নিচেই ঘুমাবো। সোহানের এমন ব্যবহারে খাওয়ার ইচ্ছেটাই হারিয়ে গেল। কিন্তু আমি যে না খেয়ে আছি এটা সোহান বুঝতে পারার পরও একটা বারের জন্য বলল না যে আমি না খেয়ে আছি কেন। মেঝেতে চাদর নিয়ে সোহানের বিপরীত দিকে মুখটা ঘুরিয়ে চোখে জল ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিলাম। হঠাৎ সোহান আমার মাথার কাছাকাছি দাঁড়িয়ে এসে দেখছিল। হঠাৎ রাগার স্বরে বলে উঠল,
কাঁদছিস কেন? তোর গায়ে কি হাত তুলেছি, নাকি তোর ইজ্জত নষ্ট করেছি? কাঁদছিস কিসের জন্য? বুঝেছি। শোন, কালকেই বাসায় চলে যাবি। তোকে দিয়ে আমার চলবে না। তোর বদলে কালই কাজের মেয়ে রাখবো। খবরদার, কাল যেন তোকে বাসায় না দেখি। সোহানকে কিছুই বললাম না, চুপ করে রইলাম। চোখের পানি ঝরাও বন্ধ হয়ে গেল। পরদিন সকালে তাকে চা দিতে গেলে চায়ের কাপটা আমার দিকে ছুঁড়ে মেরে ক্ষিপ্ত স্বরে বলল, তুই এখনো বাসায় কেন? তোকে কি বলেছিলাম? এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। মুখের উপরে বলে দিলাম, আমি কোথাও যাব না। আপনার যা ইচ্ছে তাই করেন। অমনি সে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। প্রথমবার তার হাতের পরশ পেলাম, আর সেটা আঘাতের পরশ। এরপরও যেন কষ্ট পেলাম না, উল্টে আমার চেহারায় এক চিলতে হাসি ফুটল। সোহান আমার হাসি দেখে আরও রেগে গেল, রাগে অগ্নিমূর্তি ধারণ করলো। সে ফের বলল, হাসছিস? আরও কয়টা দেব? আমি আর চুপ থাকতে পারলাম না। সোহানকে জবাব দিলাম, আমি তো বলছি এই বাসা থেকে কোথাও যাব না। এটা আমার স্বামীর বাসা, আমার অধিকার আছে। অধিকার ছোটাচ্ছি তোর দ্বারা। শাড়ির আঁচল কোমরে গুজে নিলাম। সোহান ফের যখন থাপ্পড় মারতে গেল, তার হাতটা শক্ত করে ধরলাম। এরপর তাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। পরমুহূর্তে তার পেটের ওপর বসে হাত দুটো শক্ত করে ধরে খ্যাপা বাঘিনীর মতন রূপ নিয়ে তীব্র রাগমাখা কণ্ঠে বললাম, অনেক অবহেলা সহ্য করেছি তোর, আর না। আজ থেকে আমি যা বলবো সেটাই করতে হবে, নইলে আমি তোর 12টা বাজিয়ে দেব। আমাকে চিনিস না, আসল রূপ কখনো দেখিসনি। তোকে ভালোবাসি বলে এতদিন চুপ করেছিলাম, কিন্তু আর না। এখন যা বলছি তাই করবি। আমাকে জড়িয়ে ধরবি, নইলে তোর কপালে দুঃখ আছে। এটা বলা শেষ হলে সোহান আমাকে তার শরীর থেকে ছাড়িয়ে নিয়ে এক টানা 5-7টা থাপ্পড় লাগিয়ে দিল। ব্যথায় কোকিয়ে উঠলাম। আমার চুলের মুঠো ধরে বলতে লাগলো, তোর এত সাহস হয় কেমনে? যা, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। এটা বলেই মেঝেতে এত জোরে ফেলে দিল যে সরাসরি মেঝের ওপর গিয়ে মাথায় আঘাত লাগলো। এতটা আঘাত পেলাম যে মনে হলো মরে যাচ্ছি। একটু পরই জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে পেয়ে দেখি হাসপাতালের বেডে আমি। মাথায় ব্যান্ডেজ করানো হয়েছে। আমার পাশে বাবা, মা ও বড় বোনটাকে দেখলাম। তাদের বললাম সোহান এসেছে কিনা। তারা বললেন সোহান আসেনি, তার বাবা মা এসেছিল, চলে গেছে। কষ্ট পেলাম, বুকের ভেতর চাপা কষ্ট অনুভূত হলো। কান্নায় সে চলে গেল। ভাবলাম, কার জন্য কাঁদবো, যার মনে আমার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই। একটু পরই আব্বুর ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করলেন তিনি। কি শুনে যেন আব্বুর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আতঙ্কের ছাপ চেহারায় ফুটে উঠছিল। আব্বুকে ধীর স্বরে বললাম, কে ফোন দিয়েছে আব্বু? তিনি কাঁদতে কাঁদতে বললেন, সোহান ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতরভাবে আহত হয়ে পাশের হসপিটালে ভর্তি হয়েছে। অন্তরাত্মা কেঁপে উঠল, দম বন্ধ হয়ে আসছিল, মাথায় হাজারো হাতুড়ির বাড়ি অনুভূত হচ্ছিল। সহ্য হলো না। কিছুক্ষণ চুপ থেকে হাউমাউ করে কাঁদতে লাগলাম। বেড থেকে উঠে হসপিটালের উদ্দেশ্যে ছুটতে লাগলাম। নার্স আমাকে এভাবে উঠে আসতে দেখে থামিয়ে দিল, কিন্তু তাকে উপেক্ষা করে চললাম। হসপিটালে পৌঁছে সোহানের বাবা মায়ের সাথে দেখা হয়ে গেল। তারা কান্নায় ভেঙে পড়ছিল। আমার কান্না আরও বেড়ে গেল। জানতে পারলাম সোহানকে আইসিইউতে রাখা হয়েছে। হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারলাম না। নিথর নিষ্প্রাণ হয়ে যাচ্ছিলাম। মেঝেতে লুটিয়ে পড়লাম। এরপর জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে পেয়ে দেখি বাবা মা আমার বেডের পাশে দাঁড়ানো। তাদেরকে সোহানের কথা জিজ্ঞেস করলে বলল সে কিছুটা সুস্থ। 7 দিন পর হসপিটাল থেকে রিলিজ করা হবে। সংবাদটি শুনে বুকটা শান্ত হলো। 7 দিনের আগে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। সোহানকে হুইল চেয়ারে দেখতে পেলাম। বড় সড়ো তীরের আঘাত এসে বুকের মাঝখানে বিদ্ধ হলো। তার এমন অবস্থা দেখে তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। সোহানের পর্যাপ্ত খেয়াল রাখলাম। 1 মাস তার সেবা যত্ন করে তাকে হাতে ধরে বাগানে নিয়মিত হাঁটানোর ফলে সোহান সুস্থ সবল মানুষের মতন হাঁটতে লাগলো। এর আরও 1 মাস পর সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। পাও ঠিক হয়ে গেল, কিন্তু সোহানের ব্যবহারটা সেই আগের মতোই রয়ে গেল। হাল ছেড়ে দিলাম। ভাবলাম তাকে ছেড়ে আব্বুর বাসায় চলে যাব। সেই মোতাবেক সোহানকে না জানিয়ে আব্বুর বাসায় চলে গেলাম। 1টা মাস রইলাম, কিন্তু এরপরও সোহান একটা বারের জন্য আমাকে দেখতে আসা তো দূর,
ফোন পর্যন্ত করেনি। বুঝতে আর বাকি রইল না যে সে আমাকে জীবনসঙ্গী হিসাবে চায় না। শেষবার তাকে ফোন দিয়ে বললাম, একটা মানুষ এভাবে তার স্ত্রীকে এড়িয়ে চলে কখনো এমনটা দেখিনি। দুনিয়ার বুকে বিরল। 7টা মাস চলে গেছে, অথচ স্ত্রীর মর্যাদা এখনো পেলাম না। আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ? অন্ধ, বোবা নাকি খোঁড়া? কিসের জন্য আমাকে এড়িয়ে চলেন? সোহান বলল, তোকে আমার সহ্য হয় না। তুই কি ভুলে গিয়েছিস সেই ভার্সিটি লাইফের কথা? দোষ করলো একজন আর দোষী বানালি অন্য একজনকে। তামান্না নামের একজন মেয়ে ধর্ষিতা হলো ভার্সিটির পদার্থ ডিপার্টমেন্টের পুরাতন ল্যাবরেটরিতে। ওই সময় আমি ওখান দিয়ে যাচ্ছিলাম। হাত ও জিহ্বা কাটা অবস্থায় দাপাতে থাকা তামান্নাকে দেখে তার নিকট গেলাম। তার পাশে চাকু পড়েছিল। চাকুটা কি মনে করে যেন হাতে নিলাম। একটু পর ছাত্রছাত্রীরা চলে এলো। ভেবেছিলাম কেউই বিশ্বাস করবে না আমি তার ইজ্জত নষ্ট করেছি, কিন্তু তার জিহ্বা কেটে দিয়েছি। কিন্তু স্যার যখন সাক্ষীর লিস্ট করলো, দেখা গেল তুই প্রধান সাক্ষী এবং আমাকে আসামি হিসাবে দায়ী করেছিস। পরবর্তীতে স্যার কি শাস্তি দিয়েছিল জানিস? সেই শাস্তিটা কতটা ভয়াবহ ছিল তুই জানলে সহ্য করতে পারবি না। একটি রুমে আটকিয়ে ছাত্রীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা আমাকে তাদের জুতা দিয়ে আঘাত করেছিল। এ কারণে আমাকে হসপিটালে 1টা মাস থাকতে হয়। আর আমি পুরুষত্ব অনেকটা হারিয়ে ফেলি। ডক্টর বলেছিল বিয়ে করলে স্ত্রীকে তৃপ্ত করতে পারবো না। আর আমার আগে থেকেই একটা সমস্যা ছিল, সন্তান জন্মানোর ক্ষমতা নেই। আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে। ভাবলাম আমার যে এত বড় ক্ষতি করলো, তাকে ভালোভাবে বাঁচতে দিই কি করে? তাই অনেকবার চেষ্টা করেছিলাম তোকে খুন করব, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। পরবর্তীতে ভাবলাম তোকে তিলে তিলে মারবো। এজন্য বিয়ে করার সিদ্ধান্ত নিই। এর পূর্বে নিজের চেহারাটার পরিবর্তন করি, মুখে দাড়ি গোঁফ রাখা শুরু করি। তারপর তোকে বিয়ে করার প্রস্তাব পাঠাই। বিয়েটাও হয়ে যায়। সোহানের কথাগুলো শুনছিলাম আর চোখের কোণ বেয়ে বৃষ্টির মতন অঝোর ধারায় পানি ঝরছিল। আজকে সেই ভুল কাজটার কথা আবারও মনে পড়ে গেল। সোহানের সাথে অন্যায় কাজটি করার পর 1000বার তাকে খুঁজেছিলাম, পাইনি। কিন্তু সেই যে আমার স্বামী, এটা আজ জানতে পারলাম। তার নিকট ক্ষমা চাইবো এই সাহসটাও আমার নেই। ভুল তো আমারই। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আসল অপরাধী শাস্তি না পেয়ে নিরপরাধ একজন মানুষকে শাস্তিটা ভোগ করতে হয়েছিল। কোন মুখে সোহানের নিকট গিয়ে ক্ষমা চাইবো? পরদিন সকালে দেখি সোহান আমার বাসায় এসে হাজির। তাকে দেখে খুশিতে বুকটা ভরে উঠল। ছুটে চললাম তার নিকট। আমি যখন তার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন সে গম্ভীর গলায় বলল, রুমে ছিলে, রুমে চলে যাও। তার কথা মতো রুমে চলে এলাম। সোহান আমার রুমে এসে ঢুকলো। এরপর দরজাটা বন্ধ করে নরম কণ্ঠে বলল, অনেক কষ্ট করতে হয়েছিল তোমাকে কষ্ট দেওয়ার জন্য। মন চাইছিল না, কিন্তু নিজের জমানো ক্রোধের কারণে বাধ্য হয়েছিলাম। জানো, আমি তোমাকে সেই ভার্সিটি লাইফেই ভালোবেসে ফেলেছিলাম। যেদিন ধর্ষকের অপবাদ পেয়েছিলাম, সেদিন ঘটনার আগে তোমাকে প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। ফিরে এসেছিলাম। কিন্তু প্রপোজ না করলে কি হবে? তোমার দেওয়া সার্টিফিকেট পেয়েছিলাম, ওতেই সন্তুষ্ট হয়ে যাই। ধর্ষকের সার্টিফিকেট। জানো, হসপিটালে থাকার পর আমার 2 বছরের জেলের রায় হয়েছিল, কিন্তু প্রচুর টাকা ঘুষ দিয়ে এমপি ধরিয়ে জেলের সাজা থেকে মুক্তি পাই। সবই তোমার কারণে হয়েছিল। সত্যি একটা কথা বলি, তোমাকে আমি আমার বাসর রাতে দেখে নতুন করে প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু ভালোবাসাকে দূরে ঠেলে দিল সেই ক্রোধটা। আর যখন মনে পড়লো আমি পুরুষত্বের দিক থেকে দুর্বল, তখন ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে গেল। তাই তোমাকে ভালোবাসি, এটা হৃদয় থেকে মুছে গেল। কিন্তু তুমি আমার দুর্ঘটনার সময় 1টা মাস ধরে যে পরিমাণ যত্ন নিয়েছো, সেসবের কারণে ক্রোধটা আর পুষে রাখতে পারলাম না। নতুন করে তোমার প্রেমে পড়লাম। কিন্তু যখনই মনে হয় তোমাকে কখনই তৃপ্ত করতে পারবো না, সন্তান জন্ম দিতে পারবো না, তখন আমি অন্যরকম হয়ে যাই। আমি আজ আসছি তোমাকে মুক্তি দিতে। অনেক শাস্তি দিয়ে ফেলেছি তোমাকে। আর না, আমি শীঘ্রই তোমাকে ডিভোর্স দেব। তোমাকে ভুলেও স্পর্শ করিনি। নতুন কাউকে স্বামী হিসাবে ঠিকই পেয়ে যাবে, যে তোমার কোলজুড়ে ফুটফুটে বাচ্চা উপহার দিতে পারবে। সো ভালো থেকো। সোহান কথাগুলো বলছিল কাঁপতে কাঁপতে, ছলছল চোখে, থেমে থেমে, ঠোঁট কাঁপা অবস্থায়। আর আমার অশ্রুতে চোখ ভিজে গেছে। কান্নার কারণে অশ্রুর বন্যা বয়ে চলছে। নিজেকে ধরে রাখতে পারলাম না। সোহানের পায়ের ওপর গিয়ে পড়ে গিয়ে বললাম, আমি তোমার পা ধরে বলছি,
আমার সেই ভুলের জন্য ক্ষমা করো। আমি তোমাকে স্বামী হিসাবে পেয়েছি, তোমার সঙ্গেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। অন্য কাউকে আমার দরকার নেই, আমি তোমার পাশে থাকতে চাই। তুমি সারা জীবন আলাদা বেডে রাখো, এরপরও আমি তোমার সাথে থাকতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সোহান শব্দ করে কান্না শুরু করে দিয়েছে। সে আমাকে তার পা থেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার ভয় হচ্ছিল সত্যিটা জেনে তুমি আমাকে মেনে নেবে কিনা, কিন্তু না, তুমি আমাকে নিরাশ করনি। আমি এটাই চাই। আমার এতদিনে ভুলের জন্য ক্ষমা চাইছি। কান্নার মাত্রা থামিয়ে সোহানকে বললাম, কোনো মাফ নেই, শাস্তি পেতে হবে। সোহান কান্নার ও হাসির মিশেলে বলল, কি শাস্তি? আমি বললাম, যতক্ষণ চাইবো ততক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকতে হবে। সোহান খিলখিল করে হেসে উঠল। জীবনের প্রথমবার সে আমার সামনে হেসে উঠল। তার প্রথম ভালোবাসার পরশ পেয়ে আর হাসি দেখে বুকের ভিতরে জমা কষ্টগুলো মুছে গিয়ে ভালো লাগায় ভরে উঠল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।